হ্যালো এভরিওয়ান। আজকে সুলতানি পিরিয়ড থেকে যে এমসিকিউ পর্ব শুরু করা হয়েছে তার 5 নম্বর ভিডিও অর্থাৎ শেষ ভিডিও। এরপরেই তোমরা পাবে মুঘল যুগ থেকে ভিডিও, ঠিক আছে, এমসিকিউ। তারপরেই আসবে হিস্টোরিওগ্রাফি থেকে এমসিকিউ, হিস্টোরিওগ্রাফি থেকে ক্লাস দেবো। আর আজকে তোমরা আরেকটা ক্লাস পাবে, সেটি হবে জেনারেল পেপারের ওপর। ওকে, তো দেখো এই ক্লাসটি। দাস বংশের সুলতানদের ঠিক পরে কারা সিংহাসনে এসেছিল? অপশনসগুলো দেখো। এ লোদি, বি খলজি, সি সৈয়দ, ডি তুগলক। সঠিক উত্তর হবে খলজি। নেক্সট, মধ্যযুগের ভারতে কে প্রথম প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনা দল গড়েছিলেন? এ ইলতুৎমিশ, বি আলাউদ্দিন খলজি, সি বলবন, ডি ফিরোজ শাহ তুগলক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট, নিচের কোন সম্রাট নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করতেন? এ কনিষ্ক, বি সমুদ্রগুপ্ত, সি আলাউদ্দিন খলজি, ডি বাবর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলাউদ্দিন খলজি। নেক্সট, নিচের কোনটির সাথে কুতুব শাহী শাসনের সম্পর্ক আছে? এ জয়পুর, বি গোলকুন্ডা, সি আহমদনগর, ডি বিজাপুর। তো সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট, নিচের সুলতানদের মধ্যে দাস বংশের কোন সুলতান দীর্ঘতম কাল শাসন করেছেন? হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখো যে নিচের সুলতানদের মধ্যে দাস বংশের কোন সুলতান দীর্ঘতম কাল শাসন করেছেন। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখে নেব ইলতুৎমিশ। তার টাইম পিরিয়ড 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ। এই ধরো প্রায় 25 বছর তিনি শাসন করেছেন, 25 ইয়ার। ওকে, এদিকে কুতুবউদ্দিন আইবক কত? 1206 থেকে 1210, এই 4 বছরের মতো। ঠিক আছে, এদিকে নাসির উদ্দিন মাহমুদ প্রায় 20 বছর, আর এদিকে গিয়াস উদ্দিন বলবন এই 21 এরকম। ঠিক আছে, তাহলে সবচেয়ে শাসনকাল কার? এখানে হবে শামস উদ্দিন ইলতুৎমিশ, শামস উদ্দিন ইলতুৎমিশ। ঠিক আছে, প্রায় 25 বছর আর কি, এইরকম 25-26। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। অপশন এ ইজ রাইট। এভাবেও কিন্তু প্রশ্ন আসে। তোমরা যারা স্টাডি করছো বই থেকে তারা কিন্তু এই অন্তত তোমাদের প্রাচীন ভারত পড়তে গিয়ে মগধের যে সাম্রাজ্য, হরজঙ্গ বংশ থেকে শুরু করে চন্দ্রগুপ্ত মৌর্য, গুপ্ত সাম্রাজ্য, তাদের শাসক, প্রতিটি শাসক যে রয়েছে তার টাইম পিরিয়ডটা, এদিকে অন্যান্য স্থানীয় যে প্রাদেশিক রাজ্যসমূহ রয়েছে সেগুলো দেখতে হবে তোমাকে। তার সাথে এদিকে সুলতানি যুগের যে শাসক রয়েছে এগুলো, আর মুঘল যুগের টাইম পিরিয়ড, এগুলো কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, কখন কিভাবে প্রশ্ন আসে বলা মুশকিল, তোমাকে সব দিক থেকেই তৈরি হয়ে যেতে হবে পরীক্ষা দিতে। ঠিক আছে, তো এটি মনে রাখবে, এই খাতায় লিখে নাও টাইমটা। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট চলো, নেক্সট প্রশ্ন, কার আক্রমণের ফলে দিল্লির সুলতানি রাজত্বের প্রকৃতপক্ষে অবসান ঘটে? কার আক্রমণের ফলে দিল্লির সুলতানি রাজত্বের প্রকৃতপক্ষে অবসান ঘটে? এ চেঙ্গিস খান, বি তৈমুর লং, সি বাবর, আর ডি নাদির শাহ। তো দেখো প্রশ্নটা, দিল্লির সুলতানি রাজত্বের প্রকৃতপক্ষে অবসান ঘটে কার আক্রমণের ফলে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তৈমুর লং, তৈমুর লং। ওকে, নেক্সট, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন প্রধানত কি কারণে? কি কারণে? এখানে কারণ জানতে চেয়েছি। ঠিক আছে, তো এখানে দেখো অপশনসগুলো। এ মঙ্গোলদের আক্রমণ থেকে তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য, বি দক্ষিণ ভারতের ওপর অধিকতর কর্তৃত্ব স্থাপন করার জন্য, সি দাক্ষিণাত্যের সাথে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলার জন্য, ডি জলবায়ুর পরিবর্তনের জন্য।
তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দক্ষিণ ভারতের ওপর অধিকতর কর্তৃত্ব স্থাপন করার জন্য। ঠিক আছে, দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। নেক্সট, ইতিহাসবিদ এলফিন স্টোন কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন? অপশনস গুলো দেখো, এ আলাউদ্দিন খলজি, বি গিয়াস উদ্দিন তুগলক, সি মোহাম্মদ বিন তুগলক, ডি ফিরোজ শাহ তুগলক। তোমরা এখানে শুনে নাও, আলাউদ্দিন খলজির টাইম পিরিয়ড 1296 থেকে 1316, 1296 to 1316, ঠিক আছে ইয়ার। তারপর এদিকে গিয়াস উদ্দিন তুগলক, তার টাইম পিরিয়ড হবে 1320 থেকে 1325, 5 বছর। মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351, আর ফিরোজ শাহ তুগলক 1351 থেকে 1388 সামথিং এরকম। ঠিক আছে, হ্যাঁ, ফিরোজ শাহ তুগলক 1351 থেকে 1388। এটিও তোমরা খাতায় লিখে নাও, তাহলে এক জায়গাতে থেকে যাবে, মুখস্থ করবে, আর এভাবে প্রশ্নের উত্তর তোমরা বের করতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে কোন ঐতিহাসিক নাম মনে রাখবে? এলফিন স্টোন। এখানে স্মিথ বা অন্যান্য অপশনসও দিতে পারে। ঠিক আছে, তো তোমাকে এটি মনে রাখতে হবে, ইতিহাসবিদ এলফিন স্টোন কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলককে। ফিরোজ শাহ তুগলককে ইতিহাসবিদ এলফিন স্টোন সুলতানি যুগের আকবর বলেছিলেন। ফিরোজ শাহ তুগলকের টাইম পিরিয়ড 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ, আর তিনি 24 রকম যে কর ছিল তা বাতিল করে 4টি নতুন করের প্রবর্তন করেন। সেগুলি হলো খামস, খারাজ, জিজিয়া এবং জাকাত। ঠিক আছে, আর সেচ ব্যবস্থা। ফিরোজ শাহ তুগলক সম্পর্কে জেনে রাখো যে তাকে সুলতানি যুগের আকবর বলা হতো। তিনি স্বল্প মূল্যের মুদ্রা, জিতল অর্থাৎ অর্ধ জিতল এবং আধা এবং সিকি জিতল বা বিক চালু করেন। ঠিক আছে, স্বল্প মূল্যের মুদ্রা জিতল, অর্ধ জিতল বা আধা, কটি? দুটি, একটা জিতল, একটি অর্ধ জিতল বা আধা, এবং সিকি জিতল বা বিক তিনি চালু করেন কে? ফিরোজ শাহ তুগলক। আর এদিকে তোমরা মনে রাখবে যে তার রচিত আত্মজীবনীটি হলো ফুতুহাত-ই ফিরোজ শাহী। ফুতুহাত-ই ফিরোজ শাহী। সমকালীন ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জিয়াউদ্দিন বারনী ও শামস-ই সিরাজ আফিফ ফিরোজ শাহ তুগলকের সময়। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলক কে ছিলেন? ফিরোজ শাহ তুগলকের পিতা ছিলেন রাজব তুগলক, গিয়াস উদ্দিনের ভাই। গিয়াস উদ্দিন তুগলক যে 1320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন, তার ভাইয়ের নাম রাজব তুগলক। রাজব তুগলকের পুত্র ছিলেন ফিরোজ শাহ তুগলক, এবং মাতা কে ছিলেন? তার মাতা ছিলেন রানা মলের কন্যা নীলা দেবী। ফিরোজ শাহ তুগলকের মাতা হিন্দু ছিলেন। ঠিক আছে, এখানে দেখো তিনি ধর্মাশ্রয়ী রাজতন্ত্রের আদর্শ প্রবর্তন করেন এবং খলিফার আনুগত্য লাভ করেন। তিনি নিজেকে খলিফার ভৃত্য বলে ঘোষণা করেন, আর তিনি পূর্ব প্রবর্তিত দাগ ও হুলিয়া ব্যবস্থা তুলে দেন। তিনি সেনাদল ও কর্মীদের বেতনের পরিবর্তে জায়গির দান শুরু করেন এবং তা বংশানুক্রমিক করেন। এদিকে দেখো তার নির্মিত, তিনি ফিরোজ শাহ তুগলক অন্তত 5টি নতুন খাল নির্মাণ এবং বহু পুরনো খাল সংস্কার করেন। তার নির্মিত নতুন খালগুলির বিস্তৃতি ছিল যমুনা নদী থেকে হিসার, শতদ্রু থেকে ঘরঘরা, শিরমুর উপত্যকা থেকে হানসি, আর ঘরঘরা থেকে ফিরোজাবাদ, তারপর যমুনা থেকে ফিরোজাবাদ। তিনি দেওয়ান-ই-বন্দেগান নামে দাসদের জন্য একটি বন্দর গঠন করেন। তারপর সাধারণ মানুষদের কল্যাণার্থে দার-উল সাফা নামে একটি দাতব্য চিকিৎসালয় গঠন করেন। এছাড়া এই সময়ে মুসলিম দরিদ্র, অনাথ, বিধবা ও কন্যা গ্রস্তদের সাহায্য দানের জন্য দেওয়ান-ই-খয়রাত এবং যোগ্য পণ্ডিত ব্যক্তিদের অর্থ সাহায্যের উদ্দেশ্যে দেওয়ান-ই-ইস্তিহক নামক 2টি দপ্তরও তিনি গঠন করেন। ঠিক আছে, তাহলে দেওয়ান-ই-বন্দেগান
দার উল সাফা, দেওয়ান ই খয়রাত, দেওয়ান ই ইস্তিহক, এই দপ্তরগুলোকে গঠন করেন বা প্রতিষ্ঠা করেন ফিরোজ শাহ তুগলক। এছাড়াও তিনি জৌনপুর, ফিরোজাবাদ, ফতেহাবাদ, হিসার, ফিরোজপুর শহর নির্মাণ করেন। জৌনপুর, তারপর ফিরোজাবাদ, ফতেহাবাদ, হিসার ও ফিরোজপুর শহর নির্মাণ করেন। এই 5টি শহরের নাম মনে রাখবে, যে কোনোভাবে পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো, যেটা না বললেই নয়, পরীক্ষাতে বারবারই আসতে দেখা যায়। তোপরা ও মিরাট অঞ্চল, তোপরা ও মিরাট অঞ্চল থেকে তিনি 2টি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন। তোপরা ও মিরাট অঞ্চল থেকে তিনি 2টি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন। ওকে, তো এটি তোমরা মনে রাখবে। ফিরোজ শাহ তুগলক সম্পর্কে আমি আলোচনা করে দিলাম। ওকে, নেক্সট দেখো, সুলতানি যুগে সরকারি ভাষা কি ছিল? এ তুর্কি, বি হিন্দি, সি ফার্সি, ডি আরবি। তো দেখো 158 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, ফার্সি, ফার্সি। ওকে, নেক্সট, খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতক পর্যন্ত কোন বংশ আজমির ও দিল্লি অঞ্চলে প্রতিপত্তির সঙ্গে রাজত্ব করেছিল ও তুর্কি আক্রমণ প্রতিরোধে সচেষ্ট ছিল? খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতক পর্যন্ত, নবম অর্থাৎ 800 প্লাস, শতক, এটিকে তা হয়ে যাবে দ্বাদশ শতক। আচ্ছা, এখানে লেখা যাচ্ছে না। আচ্ছা, আমি বলে দিচ্ছি। খ্রিস্টীয় নবম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কোন রাজবংশ আজমির ও দিল্লি অঞ্চলে প্রতিপত্তির সঙ্গে রাজত্ব করেছিল ও তুর্কি আক্রমণ প্রতিরোধে সচেষ্ট ছিল? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চৌহান বংশ, চৌহান বংশ। ওকে, তো চৌহান বংশ সম্পর্কে তোমরা একটু ধারণা ক্লিয়ার করে রাখো, এটি সবসময় কাজে লাগবে, কারণ এখান থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায়। ঠিক আছে, নবম শতক বলতে 800 শতকের প্লাস, 800 শতক শুরু হয়েছে। ঠিক আছে, তারপর আর 12 দ্বাদশ শতক বলতে এই 1192 পুরো 1100 পর্যন্ত। ঠিক আছে, তাকে দ্বাদশ শতক বলা হয় ইতিহাসের ভাষায়, এটি তোমরা মনে রাখবে। আর দেখো এখানে যে চৌহান বা চাহমানদের উদ্ভব হয় রাজস্থানের সাকামভরি বা সম্বরে। ঠিক আছে, চৌহানরা কার সামন্ত ছিলেন? মনে রাখো, চৌহানরা প্রতিহার রাজাদের সামন্ত ছিলেন। পৃথ্বীরাজ চৌহানের সভাকবি চাঁদ বরদাই পৃথ্বীরাজ রাস গ্রন্থটি রচনা করেন। আর দশম শতকের শেষে দ্বিতীয় বিগ্রহরাজ প্রতিহারদের থেকে পৃথক হয়ে স্বাধীনতা ঘোষণা করেন। ঠিক আছে, আর দ্বিতীয় বিগ্রহরাজের পরবর্তী শাসক কে ছিলেন? অজয়রাজ। অজয়রাজ তিনি অজয় মেরু বা আজমির শহর স্থাপন করেন। পরীক্ষাতে আসতে পারে যে আজমির শহর স্থাপন করেন কে, তোমরা উত্তর দেবে অজয়রাজ। আর এদিকে অজয়রাজ অর্থাৎ তিনি দক্ষিণের চালুক্য রাজ্য লুণ্ঠন করেন। চতুর্থ বিগ্রহরাজ দিল্লি জয় করেন ও পাঞ্জাব পর্যন্ত নিজের সাম্রাজ্য বিস্তার করেন। ওকে, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান 1177 থেকে 1192 খ্রিস্টাব্দ, মতান্তরে 1174 থেকে 1192 খ্রিস্টাব্দ ছিলেন এই বংশের শেষ শাসক। অর্থাৎ পৃথ্বীরাজ চৌহানের মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু তাদের পতন ঘটা শুরু হয়। 1191 খ্রিস্টাব্দে প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে পৃথ্বীরাজ চৌহান পরাজিত করেছিলেন। তবে 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে তিনি পরাজিত ও নিহত হন। ওকে, তো গুরুত্বপূর্ণ তথ্য গেল, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, চলো নেক্সট প্রশ্ন দেখো, কোন রাজা
কোন রাজা সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় পরাজিত হন এবং পরাজয়ের গ্লানি ভুলবার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করেন? তো এটি কালকে আমি আলোচনা করে দিয়েছি, তবু একবার দেখে নাও এখানে, যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশনসগুলোতে রয়েছে জয়পাল, পৃথ্বীরাজ চৌহান, আনন্দ পাল, সবুক্তগিন। 160 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, আনন্দ পাল। আনন্দ পাল পরাজয়ের গ্লানি ভুলবার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করেন। ওকে, তারপরে দেখো, তিনি ছিলেন বিচক্ষণ, ন্যায়পরায়ণা, দয়াবতী, প্রজাহিতৈষিণী, বিদুষী, সমরকুশলা ও রাজোচিত গুণ সম্পন্না। কার সম্বন্ধে এ কথা ঐতিহাসিক মিনহাজ উস সিরাজ বলেছিলেন? খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতন প্রশ্ন, সেট এক্সাম, নেট এক্সাম, ঠিক আছে, এসএলএসটিতেও আসতে পারে, খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন। তিনি ছিলেন বিচক্ষণ, ন্যায়পরায়ণা, দয়াবতী, প্রজাহিতৈষিণী, বিদুষী, সমরকুশলা ও রাজোচিত গুণ সম্পন্না। কার সম্বন্ধে এ কথা ঐতিহাসিক মিনহাজ উস সিরাজ বলেছিলেন? এ ঝাঁসির রানী লক্ষ্মীবাই, বি চাঁদ বিবি, সি রাজিয়া সুলতান, ডি নূরজাহান। এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে, একদম কোনো রকম চিন্তা করা ছাড়াই সঠিক উত্তর হবে রাজিয়া সুলতান। কারণ ঝাঁসির রানী লক্ষ্মীবাই, চাঁদ বিবি, নূরজাহান, এগুলো তো নূরজাহান, চাঁদ বিবি, এগুলো তো মুঘল পিরিয়ডে চলে গেল, তাই না, 1526 খ্রিস্টাব্দের পর। আর এদিকে তোমাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এটি তো 1857 সালের মহাবিদ্রোহ, 1857 সালের সময়। তো রাজিয়া সুলতান হবে সঠিক উত্তর, ঠিক আছে। রাজিয়া সুলতানের টাইম পিরিয়ড কি ছিল? 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ। কোথায় তাহলে সুলতানের পিরিয়ড আর কোথায় মুঘল পিরিয়ড? তারপর আর মহাবিদ্রোহ চলে গেল। তো মিনহাজ উস সিরাজ ছিলেন সেই সময় সুলতানি যুগের ঐতিহাসিক, তো তিনি রাজিয়া সুলতান সম্পর্কে এই উক্তিটি করেছেন। ওকে, তো এভাবে মনে রাখবে রাজিয়া সুলতান। নেক্সট, আলাউদ্দিনের প্রধান সেনাপতির নাম কি ছিল? এ মালিক কাফুর, বি জাফর খান, সি মান সিং, ডি বৈরাম খান। মান সিং আর বৈরাম খান তো হবেই না, এ আর বি এর মধ্যে উত্তর দাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মালিক কাফুর। মালিক কাফুর মনে রাখবে। নেক্সট, বাংলা সাহিত্যের উন্নতি কল্পে নিচের কোন সুলতানের পৃষ্ঠপোষকতা স্মরণীয়? বাংলা সাহিত্যের উন্নতি কল্পে এ আলাউদ্দিন হুসেন শাহ, বি সিরাজ উদ দৌলা, সি মীর কাসিম, ডি আলীবর্দী খান। সঠিক উত্তর হয়ে যাবে 1, অপশন এ, আলাউদ্দিন হুসেন শাহ। আলাউদ্দিন হুসেন শাহ। নেক্সট দেখো, নিচের কোনটি মোহাম্মদ কুলি কুতুব শাহী নির্মাণ করেছিলেন? এ জামা মসজিদ, বি মতি মসজিদ, সি আগ্রা দুর্গ, ডি চারমিনার। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, চারমিনার। চারমিনার কে নির্মাণ করেছেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। মোহাম্মদ কুলি কুতুব শাহ, ঠিক আছে। নেক্সট, তালিকোটার যুদ্ধে পরাজয়ের ফলে কোন হিন্দু রাজ্যের পতন হয়েছিল? এ মহীশূর, বি ত্রিবাঙ্কুর, সি বিজয়নগর, ডি আরকট। তালিকোটার যুদ্ধ হয় 1565 খ্রিস্টাব্দে। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল, হিন্দু রাজ্য, ঠিক আছে। নেক্সট, গজনীর মামুদ হিন্দুদের কোন বিখ্যাত শিব মন্দির ধ্বংস করে দিয়েছিলেন? গজনীর মামুদ হিন্দুদের কোন বিখ্যাত শিব মন্দির ধ্বংস করে দিয়েছিলেন? এ বৈদ্যনাথ, বি কেদারনাথ, সি বদ্রীনাথ, ডি সোমনাথ। তো 166 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সোমনাথ। সোমনাথ। ওকে, তো দেখো এখানে গজনীর মামুদ সম্পর্কে একটু তথ্য। হাজার 25 খ্রিস্টাব্দে মামুদ তিনি
গুজরাট আক্রমণ করেন, সোমনাথ মন্দির লুণ্ঠন ও ধ্বংস করেন। সোমনাথ মন্দির লুণ্ঠন ও ধ্বংস করেন। যদিও সোমনাথ মন্দির পরবর্তীকালে পুনর্নির্মাণ করা হয়েছিল, তার নামটা এখন মনে পড়েছে না, যখন প্রশ্ন আসবে তখন বলে দেব। ওকে, আচ্ছা দেখো, সোমনাথ মন্দির, ঠিক আছে। নেক্সট, নিচের কোন রাজবংশ ভারতে প্রায় 100 বছর রাজত্ব করেছে এবং যাদের আসল বংশগত নাম ছিল মুইজি? এ দাসবংশ, বি বাহমনি, সি খলজি, ডি তুগলক। তো 167 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ। অপশন এ, দাসবংশ, প্রায় 100 বছর। ওকে, নেক্সট। আচ্ছা, এই প্রশ্নটা একটু, হ্যাঁ আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি। ইসলামিক রাজত্বে সৈন্যবাহিনীর আমলাদের নিয়ম মাফিক বেতনের পরিবর্তে সীমিত কালের জন্য জমি বন্টন করা হতো। নিয়ম মাফিক বেতনের পরিবর্তে সীমিত কালের জন্য জমি বন্টন করা হতো, এই প্রথাকে কি বলা হতো? এ চৌথ, বি ইকতা, সি খারাজ, ডি জিজিয়া। খারাজ আর জিজিয়া কি ছিল? কর ছিল, ঠিক আছে, সৌতানি যুগের কর। খারাস হলো ভূমি রাজস্ব, আর খামস জিজিয়া কি? মুসলমানদের রাষ্ট্রে বাস করার জন্য দিতে হতো জিজিয়া কর। ওকে, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইকতা। ইকতা বলা হতো। ইসলামিক রাজত্বে সৈন্যবাহিনীর আমলাদের নিয়ম মাফিক বেতনের পরিবর্তে সীমিত কালের জন্য জমি বন্টন করা হতো, এই প্রথাকে ইকতা বলা হতো। নেক্সট, নিচের বংশগুলির মধ্যে কোন বংশ দিল্লির সিংহাসন হারায়? নিচের বংশগুলির মধ্যে কোন বংশ দিল্লির সিংহাসন হারায়? এ খলজি, বি তুগলক, সি লোদি, ডি সৈয়দ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, লোদি। তারা দিল্লির সিংহাসন হারায়। ওকে, নেক্সট, তহকিক ই হিন্দ কার রচনা? তহকিক ই হিন্দ কার রচনা? এ ইবন বতুতা, বি আল বিরুনি, সি আবুল ফজল, ডি বদায়ুনি। তো দেখো এখানে তহকিক ই হিন্দ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আল বিরুনি। আল বিরুনি। নেক্সট, আরবদের সিন্ধু জয়ের সময় কে সিন্ধু প্রদেশের রাজা ছিলেন? আরবদের সিন্ধু জয়ের সময় কে সিন্ধু প্রদেশের রাজা ছিলেন? এ দাহির, বি আহমদ শাহ দুরানি, সি কায়ুম খান, ডি মিনান্দার। সঠিক উত্তর হয়ে যাবে 171 অপশন এ, দাহির, রাজা দাহির। ওকে, নেক্সট, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন এর সমসাময়িক। কার সমসাময়িক ছিলেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন কার সমসাময়িক? এ কুতুব উদ্দিন আইবক, বি মোহাম্মদ আলাউদ্দিন খলজি, সি মোহাম্মদ বিন তুগলক, ডি গিয়াস উদ্দিন তুগলক। তো ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কুতুব উদ্দিন আইবক এর সমসাময়িক। তিনি ছিলেন কুতুব উদ্দিন আইবক এর সমসাময়িক। ওকে, নেক্সট, আলাই দরওয়াজা কার স্থাপত্য কীর্তি? আলাই দরওয়াজা কার স্থাপত্য কীর্তি? আকবরের, আলমগীরের, আলাউদ্দিন খলজির, নাকি হায়দার আলীর? তো এখানে 173 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলাউদ্দিন খলজির। আমরা জানি আলাউদ্দিন খলজির, আলাই দরওয়াজা, তারপরে সিরি দুর্গ, আলাউদ্দিন খলজির স্থাপত্য কীর্তি এগুলো। ওকে, আলাউদ্দিন খলজির স্থাপত্যগুলির মধ্যে মনে রাখো, সিরি শহর দিল্লির নিকটে অবস্থিত, আলাই দরওয়াজা, হাজার সিতান, জামাতেখানা মসজিদ, শামসি তালা, হজ ই খাস ইত্যাদি অন্যতম আলাউদ্দিন খলজির সময়কালে নির্মিত স্থাপত্য। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো, কোন সুলতান, কোন সম্রাট তার শ্বশুরকে হত্যা করে 1296 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন দখল করেন? কোন সম্রাট তার শ্বশুরকে হত্যা করে 1296 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন
দখল করেন? এ বাবর, বি ইলতুৎমিশ, সি আলাউদ্দিন খলজি, ডি গিয়াসউদ্দিন বলবন। আমি শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে দিয়েছি কার টাইম পিরিয়ড, তো সেই টাইম পিরিয়ড মনে থাকলে বা জানো তো নিশ্চয়ই, সেই অনুযায়ী কে তখন সিংহাসনে বসেছিলেন সেটা কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে 1296 খ্রিস্টাব্দে কিন্তু আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, অপশন সি আলাউদ্দিন খলজি। তো গিয়াসউদ্দিন জালালউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি সম্পর্কে যে আমরা জেনে রাখি, তো দেখো জালালউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। তিনি কিলোঘিরি বা কালোঘিরি প্রাসাদ থেকে শাসন পরিচালনা করেন। ওকে, আর আলাউদ্দিন খলজি ছিলেন, আলাউদ্দিন খলজির শ্বশুর ছিল জালালউদ্দিন। আবার অনেক সময় জানা যায় যে তিনি তার পিতৃব্য ছিলেন আলাউদ্দিন খলজির। ওকে, এটাও মনে রাখতে পারো। ঠিক আছে, তো দেখো সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। ওকে, নেক্সট, ভারতে মুসলিম স্থাপত্যের উৎস কোথায়? এ মেসোপটেমিয়া, বি পারস্য, সি আফগানিস্তান, ডি মিশর। মুসলিম স্থাপত্য আর্কিটেকচার যে রয়েছে তার উৎস কোথায়? 175 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি পারস্য, পারস্য। ওকে, তো তোমরা হয়তো জানো না যে তিনি কাকে হত্যা করেছেন, এটি কথার কথা বলছি। তো টাইম পিরিয়ডটা দেখেও কিন্তু তোমরা খুব বুদ্ধির সাথে, উপস্থিত বুদ্ধির সাথে তোমরা আনসার করতে পারো। ঠিক আছে, পরীক্ষার হলে তোমরা এই বুদ্ধিগুলো প্রয়োগ করবে। ওকে, সেখানে অবশ্য টাইম একটা বড় ফ্যাক্টর। ঠিক আছে, তবু তোমরা একটু চিন্তা ভাবনা করে উত্তর দেবে, তাহলে উত্তর তোমার সঠিক হবার সম্ভাবনা থাকবে। ওকে, নেক্সট, কোন শতাব্দীতে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়? ইয়েস, এই প্রশ্নটি দেখো, কাগজের ব্যবহার ভারতে কবে শুরু হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন শতাব্দীতে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়? এ ত্রয়োদশ, বি দ্বাদশ, সি একাদশ, ডি চতুর্দশ। তো 176 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে চতুর্দশ শতকে, চতুর্দশ শতকে, চতুর্দশ শতকে, অর্থাৎ 1300 এর পরে। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে কৃতদাস ছিলেন? ফার্স্ট জীবনে তিনি কৃতদাস ছিলেন, জীবনের প্রথম দিকে। এ মোহাম্মদ বিন তুগলক, বি গিয়াসউদ্দিন তুগলক বলবন, সি আলাউদ্দিন খলজি, ডি ফিরোজ শাহ তুগলক। তো দেখো 177 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন কি ছিলেন? প্রথমে কৃতদাস তো ছিলেনই, এর সাথে তিনি তার যে জামাতা নাসিরউদ্দিন মাহমুদ তার উজির হিসাবে ছিলেন। ঠিক আছে, আর তিনি তার যে তার ডটার মেয়ে ছিল তার বিবাহ ওই সেই নাসিরউদ্দিনের সাথে দিয়েছেন। ওকে, তিনি ছিলেন তার জামাতার উজির, এটি মনে রাখবে। নেক্সট, কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ আমুক্ত মাল্যতা কোন ভাষায় রচনা করেন? এটি আই থিঙ্ক 2022 কি 23 ডব্লিউবিসিটি এক্সামে এসেছে। ঠিক আছে, তো কৃষ্ণদেব রায় সম্পর্কে নেট এক্সাম, সিট এক্সামে একটা করে প্রশ্ন আসে ফেভারিট টপিক কমিশনের। ঠিক আছে, তো মনে রাখবে। অপশন এ তে দেখো তামিল, বি তেলেগু, সি মালায়ালাম, ডি সংস্কৃত। এবার কিন্তু নেট এক্সামে 24 প্রশ্ন এসেছিল যে আমুক্ত মাল্যতা কোন ভাষায় লেখা হয়েছে, সেখানে তো তামিল দেওয়া ছিল, তো সেই বি অপশনকে তুমি কাটলে তোমার পরবর্তী বাকি 3টে অপশনও কেটে যাচ্ছিল। এ বি সি ডি 4টে যে কোড থাকে তার মধ্যে 3টে কিন্তু এরকম করে এলিমিনেশন হয়ে যাচ্ছিল, লাস্টে যেটা বাকি থাকে সেটাই কিন্তু উত্তর হয়ে গেছিল। ঠিক আছে, তো এটি মনে রাখবে। তো এটি তিনি লিখেছেন তেলেগু ভাষায়। ঠিক আছে, 178 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি 178। ইয়েস, সঠিক, অপশন বি তেলেগু। নেক্সট, মোহাম্মদ ঘুরির পদস্থ কর্মচারীদের মধ্যে কে বাংলাদেশ জয় করেছিলেন? এ তুঘরিল খান, বি তাসউদ্দিন ইলদিস, সি মোহাম্মদ বখতিয়ার খলজি, ডি কুতুব উদ্দিন আইবক। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন
সি বখতিয়ার খলজি, তিনি কিন্তু মোহাম্মদ ঘুরির কর্মচারী ছিলেন। ঠিক আছে, তো দেখো নেক্সট, নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে সুলতান মাহমুদের ভারত অভিযানকে জিহাদ ধর্মযুদ্ধ বলে আখ্যা করেছেন? জিহাদ ধর্মযুদ্ধ বলে ব্যাখ্যা করেছেন? এ আলবেরুনি, বি উতবি, সি ভিনসেন্ট স্মিথ, ডি জাফর। তো দেখো এখানে 180 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উতবি। ঐতিহাসিক উতবি। ওকে, তো অনেক ইনফরমেশন তথ্য পাচ্ছ তোমরা, এগুলো মনে রাখবে, কাজে লাগবে। নেক্সট, বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে কোন ভূখণ্ডকে কেন্দ্র করে বিরোধ হতো? একটা দীর্ঘস্থায়ী বিরোধ চলেছিল, কোন ভূখণ্ডকে কেন্দ্র করে? এ মাদুরাই, বি ওয়ারাঙ্গল, সি মালাবার, ডি রায়চুর দোয়াব। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, রায়চুর দোয়াবকে কেন্দ্র করে কিন্তু বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে বিরোধ হতো। ওকে, রেহালা কে লিখেছেন? এ ইবন বতুতা, বি আলবিরুনি, সি আবুল ফজল, ডি বীরবল। তো রেহালা লিখেছেন ইবন বতুতা। নেক্সট, মধ্যযুগের ভারতে কোন ব্রাহ্মণ আধ্যাত্মিক নেতা হিন্দু ও মুসলমান উভয়কেই শিষ্য হিসেবে গ্রহণ করেছিলেন? এ চৈতন্যদেব, বি কবির, সি তুলসীদাস, ডি রামদাস। 183 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, চৈতন্যদেব। নেক্সট, কোন সুফি সাধক ধর্মাত্মাকে মধ্যযুগে হিন্দু মুসলমান সকলে শ্রদ্ধা করত? কোন সুফি সাধক ধর্মাত্মাকে হিন্দু মুসলিম সকলে শ্রদ্ধা করতেন? এ কবির, বি নিজাম উদ্দিন আউলিয়া, সি সেলিম চিস্তি, ডি শেখ কুতুব উদ্দিন। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিজাম উদ্দিন আউলিয়ার শিষ্য কে ছিলেন? আমির খসরু, মনে রাখবে। ওকে, নেক্সট, ফলাফলহীন বিজয় বলে কোনটিকে বর্ণনা করা হয়? এ আরবদের সিন্ধু বিজয়, বি মুসলমানদের বাংলা বিজয়, সি মুঘলদের গুজরাট বিজয়, ডি মুঘলদের বিজাপুর বিজয়। তো সঠিক উত্তর হয়ে যাবে 185 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, আরবদের সিন্ধু বিজয়। নেক্সট, কোন সুলতান হিন্দুদের কাছে জগৎ ভূষণ অভিধা পান? কোন সুলতান? এ আকবর, বি ইউসুফ আদিল শাহ, সি আলাউদ্দিন হোসেন শাহ, ডি আলমগীর। তো 186 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন হোসেন শাহ। ওকে, নেক্সট, দিল্লির সুলতানদের মধ্যে প্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? এ আলাউদ্দিন খলজি, বি কুতুব উদ্দিন আইবক, সি গিয়াস উদ্দিন বলবন, ডি ফিরোজ তুগলক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 187 প্রশ্নের অপশন এ, আলাউদ্দিন খলজি। তো আমরা জানি যে আলাউদ্দিন খলজি কি করেন? তিনি সিংহাসনে বসার আগে দাক্ষিণাত্য থেকে প্রচুর দেবগিরি, মালবের রাজধানী ভিলসা ও দেবগিরি লুণ্ঠন করেন এবং প্রচুর ধন সম্পদ নিয়ে আসেন। তো যদি বলা হয় যে কোন সুলতানের সময়ে দক্ষিণ ভারতে প্রথম অভিযান করা হয়েছিল, তাহলে তোমরা দেবে জালালউদ্দিন খলজির টাইম পিরিয়ডে 1290 থেকে 1296। আর যদি বলা যায় যে কে গিয়েছেন প্রথম, কোন সুলতান কে গিয়েছেন, তাহলে হবে আলাউদ্দিন খলজি। আর কোন সুলতানের সময়, তখন হবে জালালউদ্দিন খলজি। ঠিক আছে, তো এটা একদম অ্যাকুরেট তথ্য, মনে রাখবে। তারপর নেক্সট প্রশ্নে চলো। তিরুমল কোন রাজবংশের রাজা ছিলেন? এখানে দেখো অপশনস গুলো, এ হয়ে যাবে তুলুব, তারপর বি সঙ্গম, তারপর সি আরবিডু, ডি শালুব।
দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, হ্যালো, এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে আরবিডু। তিরুমল আরবিডু রাজবংশের রাজা ছিলেন। পরীক্ষাতে কিন্তু আসে যে একটা কোনো একটা নাম দিয়ে দেবে, বলবে তিনি কোন বংশের রাজা ছিলেন। যেমন কারিকল, তিনি চোল বংশের রাজা ছিলেন। তারপর এদিকে তিরুমল কোন রাজবংশের রাজা, অথবা এটা দিতে পারে বিজয়নগর সাম্রাজ্যের যে কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা। শঙ্কম, শালুপ, তুলুপ, আরবিডু দিয়ে দেবে। ঠিক আছে, তো এটা তোমাদের মনে রাখতে হবে। দেখো আরবিডু বংশ, তুলুপ বংশের শেষ রাজা সদাশিব রায়কে পদচ্যুত করে আরবিডু বংশের প্রতিষ্ঠা করেন কে? তিরুমলের টাইম পিরিয়ড 1570 থেকে 72 খ্রিস্টাব্দ, 2 বছর। তিনি পেলুগোন্ডায় তার রাজধানী স্থানান্তর করেন। তিরুমলের মৃত্যুর পর দ্বিতীয় রঙ্গ সিংহাসনে বসেন। তার টাইম পিরিয়ড 1572 থেকে 1585 খ্রিস্টাব্দ। ঠিক আছে, দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। শঙ্কম, শালুপ, তুলুপ, আরবিডু, তোমরা এই যে রাজবংশ, এটি তোমরা মনে রাখবে। ক্রোনোলজি: 1 শঙ্কম, 2 শালুপ, 3 হবে তুলুপ, 4 আরবিডু। ঠিক আছে, নেক্সট দেখো, বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক ছিলেন এ রামানুজ, বি রামানন্দ, সি শ্রী চৈতন্য দেব, ডি শ্রী কৃষ্ণদাস। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, রামানন্দ। ওকে, নেক্সট, নিচের কোন শহরটি লোদি বংশ 1480 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন? নিচের কোন শহরটি লোদি বংশ 1480 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন? এ লুধিয়ানা, বি আজমের, সি লখনৌ, ডি ভোপাল। আজমের তো হবে না, অজয় রাজ ঠিক আছে প্রতিষ্ঠা করেছিলেন। আজমের হবে না, এলিমিনেশন করে দাও, বাকি থাকলো 3টি। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লুধিয়ানা। তোমরা নতুন প্রশ্ন পেলে এটা তোমরা খাতা নোট করে নেবে অবশ্যই, সেট এক্সামে আসার প্রবল চান্স রয়েছে। ঠিক আছে, যেমন এখানে একবার আই থিঙ্ক 2022-এ এসেছিল যে আগ্রা শহরের প্রতিষ্ঠা কে করেছিলেন? তো সিকান্দার লোদি। তো সেভাবে প্রশ্ন আসতে পারে, লোদি বংশের কারা, লোদি বংশ যে শহর প্রতিষ্ঠা করেছিল তার নাম কি? লুধিয়ানা দিয়ে দেবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। নেক্সট ভিডিও তোমরা আসবে, এই চ্যানেলটি ফলো রাখো। ঠিক আছে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, আর ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে। ঠিক আছে, লাইক করবে, শেয়ার করে দেবে ফ্রেন্ডসদের সাথে, কমেন্টও করবে। ঠিক আছে, আর তো আজকে এখানেই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সেট এক্সামে এখান থেকে তোমরা অনেক ইনফরমেশনস পাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।